Can you tell me how many sentences are there in English grammar? If you don't know the answer, then no worries, because I am there to help you. Here in this class, I am going to teach you how many sentences are there in English grammar. Look, this is going to be helpful not only for these students, but for তারা যারা নিজেদেরকে প্রিপেয়ার করছেন বিভিন্ন জব এক্সামের জন্য, লাইক ব্যাংক, পোস্ট অফিস, ক্লার্কশিপ, প্রাইমারি টেট, এটসেট্রা এটসেট্রা, রাইট? So watch it till the end, and before moving on to the video, I need to welcome you first. Hey, hi guys, this is Anup Sarkar. This is my Pathshala, and you are most welcome to Winglish Pathshala. So as you can see, Pathshala is fully equipped. I am ready. Are you? Okay, so প্রথমে জানতে হবে আমাদেরকে সেন্টেন্স কাকে বলে। তো সেন্টেন্স হলো সেই জিনিস যা এক বা একাধিক ওয়ার্ড নিয়ে তৈরি হয়, মানে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন আমাদের কোনো মনের ভাবকে প্রকাশ করবে তখন তাকে বলা হবে সেন্টেন্স। বোঝা গেল? আর এর থেকে বেশি কিছু জানতে হলে ডেডিকেটেড একটা ক্লাস কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, ভিডিওটা দিয়ে রেখেছি, একবার অবশ্যই দেখে নিন। তাতে শুধুমাত্র সেন্টেন্স নয়, তাতে সাউন্ড আছে, লেটার আছে, ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, সবগুলো জেনে নিয়ে তারপর এটা জানলে মনে হয় অনেক বেশি হেল্পফুল হবে। তো যাই হোক, আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার দেখে নিয়ে। আর এবার আমি লিখব সেন্টেন্স, কেননা সেন্টেন্সের একটা ডায়াগ্রাম করতে হবে। তো কি অ্যাসার্টিভ বর্ণনামূলক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইম্পেরাটিভ অনুজ্ঞাসূচক, এক্সক্লামেটরি আবেগসূচক এবং অপটেটিভ হলো ইচ্ছাসূচক। ঠিক আছে, বোঝা গেল? তো একটা জিনিস কি, ক্লাসটাকে আমি বেশি লেন্দি করতে চাইছি না, আজকে জাস্ট এই ক্লাসিফিকেশনটা দেখিয়ে দিলাম এবং প্রথম দুটো অর্থাৎ অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক এবং ইন্টারোগেটিভ প্রশ্নবোধক এটা বুঝিয়ে দেব। নেক্সট দিন ইম্পেরাটিভ, এক্সক্লামেটরি এবং অপটেটিভ নিয়ে আরেকটা ক্লাস করব। তার কারণ হচ্ছে ভিডিওগুলোকে লেন্দি করা আই ডোন্ট থিঙ্ক খুব ভালো হবে, তাতে আপনারা আপনাদের যে অ্যাট্রাকশন সেটা লুজ করে যাবেন, এবং অ্যাট্রাকশন লুজ করলে তো আর শেখা হয় না, না? তো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? সাধারণত একটা জিনিস আপনাদের মাথা থেকে বের করে ফেলতে হবে, এখানে কিন্তু টেন্সের কোনো ব্যাপার নেই, টেন্সের কোনো বাধ্যবাধকতা নেই। এখানে যে ফিউচার ইনডিফিনাইট আছে বলে যে এটা ফিউচার ইনডিফিনাইট অ্যাসার্টিভ হবে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হতে পারবে না, তা কিন্তু একদমই নয়। যদিও আমি টেন্স আমার ক্লাসে বোঝাইনি, পরবর্তীতে আসবে অবশ্যই, কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে টেন্সের কোনো ব্যাপার নেই এখানে। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটও যেমন হতে পারে, ফিউচার ইনডিফিনাইটও হতে পারে, আবার পাস্ট ইনডিফিনাইটও হতে পারে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, শুধুমাত্র বর্ণনা হলেই সেটা হয়ে যাবে বর্ণনামূলক বাক্য অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? Assertive sentence, তাহলে a sentence which describes any fact is called an assertive sentence. একটি বাক্য যা কোনো কিছুকে বর্ণনা করে তাকে বলা হয় assertive sentence। যেমন তো এই বাক্যের যে ফরমেশন সেটা হয় প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখানে কতগুলো উদাহরণ আছে। আমি ভাত খাই, খাই এটা ক্রিয়া, কে খায়? আমি, সাবজেক্ট, কি খাই? ভাত, অবজেক্ট। আমরা জানি ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট অর্থাৎ কর্তা পাওয়া যায়, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট অথবা কর্ম পাওয়া যায়, রাইট? তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই হিসাবে আমাদের হতে হবে। বাংলায় ফরমেশন সাবজেক্ট অবজেক্ট ভার্ব হয়েছে, তো কি হয়েছে? ইংরেজিতে যদি আমরা সাজাই দেখি তো এটা পাওয়া যায় কি না। আমি ভাত খাই, আই ইট রাইস, হচ্ছে কি ইট ভার্ব, আই সাবজেক্ট, রাইস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি যে বলে দিয়েছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই নীতিটাকে কি ফলো করছে? এই নীতিটাকে অবশ্যই ফলো করছে, তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার তুমি সাইকেল চালিয়েছিলে, তুমি সাইকেল চালিয়েছিলে, চালানো এটা একটা ক্রিয়া ভার্ব, এটা বাংলায় হচ্ছে।
কি চালিয়েছিলে? সাইকেল, এটা হলো অবজেক্ট। কে চালিয়েছিল? তুমি, সাবজেক্ট। তাহলে এটাকে যদি ইংরাজিতে লিখি তাহলে কি হবে? তুমি সাইকেল চালিয়েছিলে। ইউ রোড আ সাইকেল, তাহলে রোড এটা চালিয়েছিলে, এটা হলো ভার্ব। হু রোড? ইউ রোড, সাবজেক্ট। হোয়াট ডিড ইউ রাইড? এ সাইকেল, তাহলে এটা হলো অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সেই নীতিটাকে এ ফলো করছে। তার মানে এইগুলো হলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স। মনে থাকবে, সাধারণ কোনো বর্ণনা হলে সেটা হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স, যার ফরমেশন হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে টেন্সের কোনো সম্পর্ক নেই। এবার চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক অর্থাৎ যার মধ্যে প্রশ্নবোধ কাজ করবে, যেখানে প্রশ্ন মানে কোয়েশ্চেন আসবে, সেটাই হয়ে যাবে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা বাংলা। তাহলে ইংরেজিতে কি বলে? এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস এনি কোয়েশ্চেন, একটি বাক্য যা কোনো প্রশ্নকে ব্যক্ত করে, সেটাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। কাকে বলে? এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস এনি কোয়েশ্চেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে এই যে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্ন চিহ্ন, এটা কিন্তু থাকবেই। এই কোয়েশ্চেন মার্ক অথবা প্রশ্ন চিহ্ন কিন্তু এর মধ্যে থাকবেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বোঝা গেল? এখানকার নিয়ম হলো অক্সিলিয়ারি ভার্ব আগে থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মেইন ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। কি বললাম? অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী যে ক্রিয়াগুলো, সেই ক্রিয়াগুলো প্রথমে থাকবে, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে মেইন ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। ঠিক আছে? বোঝা গেল? তুমি কি পড়াশুনো করেছো? বাবা কি বাজারে যাবেন? তুমি কি পড়াশুনো করেছো? এটা যদি ভালো করে আপনারা টেন্স করে থাকেন, জানবেন যে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর বাবা কি বাজারে যাবেন, এটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স, তাই তো? তাহলে এখানেও কিন্তু টেন্সের কোনো ব্যাপার নেই, অ্যাকচুয়ালি সেন্টেন্সেই কোনো টেন্সের ব্যাপার নেই। তুমি কি পড়াশুনো করেছো? হ্যাভ ইউ স্টাডিড? এবার বাবা কি বাজারে যাবেন? উইল ফাদার গো টু মার্কেট? এই যে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এখানে অবশ্য অবজেক্ট নেই, যেখানে অবজেক্ট থাকবে সেটা সবারই শেষে গিয়ে বসবে। তাহলে এটা হলো অক্সিলিয়ারি ভার্ব, এইটা হলো সাবজেক্ট, এটা হলো মেইন ভার্ব। এই যে আমাদের প্রথমে আমি যে নিয়মটা বলে দিয়েছিলাম, সেই নিয়মটাকে এ ফলো করছে। উইল ফাদার গো টু মার্কেট, এটাতে দেখি তো, এই যে উইল অক্সিলিয়ারি ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে মেইন ভার্ব, আর এটা অবজেক্ট নয়, কিন্তু পরবর্তী যা অংশ থাকবে সেগুলো পরপর পরপর বসে যাবে। মানে এরা বসবে আগে, বাড়ির মুখ্য সন্তান এরা, আর এই পরবর্তী অংশগুলো হলো পাশের বাড়ির ছেলেমেয়ে। ঠিক আছে? বোঝা গেল? বাড়ির যে ছেলেমেয়েরা তারা তো প্রায়োরিটি পাবেই, তারা আগে বসবে, তারপরে বাকি অংশগুলো বসবে। যাই হোক, তো এইটাই মেইন ব্যাপার, এটাই খেয়াল রাখতে হবে। সো আজকের এপিসোডটা এই পর্যন্তই। আজকের ক্লাসটা আর লেন্দি করতে চাইছি না, এর যে চার্ম আছে সেটাকে নষ্ট করতে চাইছি না। তো আজকে আমরা শিখলাম কি? আজকে শিখলাম সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পেরাটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যান্ড অপটেটিভ সেন্টেন্স। এই 5টা প্রকার শিখেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক এবং ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, এই দুটো সম্পর্কে ডিটেলে আমরা জেনেছি। আর নেক্সট এপিসোডে আমি যে বাকি 3টে সেন্টেন্স পড়ে থাকলো, সেই 3টে সেন্টেন্সকে বুঝিয়ে দেবো। যাই হোক, তো আজকের ক্লাস নিয়ে আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেটা কতটুকু বোধ্য হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কোনো জায়গায় যদি মনে হয় যে হেজি লেগেছে, সো কোন জায়গাটায় লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। নেক্সট ক্লাসে আমি অবশ্যই সেটাকে ক্লিয়ার করব। তো যাই হোক, এই চ্যানেলে এরকমই ইন্টারেস্টিং ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আসে। যদি মনে হয় যে না, সাবস্ক্রাইব করলে ভালো হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।